আর নিউজরুম লাইভে শুরুতেই নজর রাখবো বাংলাদেশের দিকে। এবার শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার জারি করা হয়েছে। রেড কর্নার জারির পর ভারতকে নিশানা। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, তাহলে কি বলা যেতেই পারে যে শেখ হাসিনাকে হাতে পেতে ঢাকার এক কৌশলী চাল? একেবারেই দেখো, শেখ হাসিনাকে হাতে পেতে মরিয়া এই মুহূর্তে ইউনূস সরকার, এবং যেহেতু ভারতকে তাদের তরফ থেকে ডিপ্লোম্যাটিক নোট ইস্যু করা হয়েছিল শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে কোনো জবাব এখনো পর্যন্ত পায়নি ঢাকা, এবং সেই পরিস্থিতিতে ঢাকার তরফ থেকে ভারতের ওপর পাল্টা চাপ তৈরি করতেই এই রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে বলে মনে করছে দিল্লি। এখনো পর্যন্ত ডক্টর আসিফ নজরুল, যিনি ইউনূস সরকারের আইন উপদেষ্টা, তিনি জানিয়েছেন যে এই ইন্টারপোলের মাধ্যমে এই রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে ইতিমধ্যেই, এবং একই সঙ্গে তিনি ভারতের প্রসঙ্গে বলেছেন যে ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি তার সুস্পষ্ট লঙ্ঘন হিসাবে গণ্যিত হবে, এবং এ ব্যাপারে তারা ওয়ার্ল্ড ফোরামে তারা যাবেন এবং বিশ্বের দরবারে তারা গিয়ে এই বিষয়ে তারা তাদের দরবার করবেন যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে দু দেশের মধ্যে সেটা ভারত মানছে না। ফলে এখন দেখার যে ভারতের তরফ থেকে এই দিল্লির যে ভারতের তরফ থেকে ঢাকার এই যে পদক্ষেপ তার পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া হয়। তবে গোটা বিষয়টিতেই কিন্তু দিল্লি মনে করছে যে ঢাকার তরফ থেকে দিল্লির ওপরে চাপ সৃষ্টি করার জন্য এই পদক্ষেপ করা হয়েছে। বেশ, শেখ হাসিনার প্রত্যর্পণ না হলে চুক্তি লঙ্ঘন, সওয়াল ইউনূসের আইন উপদেষ্টার। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আর এই নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ড। মৈনাক বাবু, আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। এবং প্রথমেই আপনার থেকে জানতে চাইবো, এই যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অর্থাৎ এই যে রেড কর্নার নোটিশ, এই রেড কর্নার নোটিশের আদৌ কি কোনো গুরুত্ব আছে? ইউনূস সরকারের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপে ভারতের আন্তর্জাতিক সম্পর্কে কি কোনো প্রভাব পড়তে চলেছে? না, সেরকম কোনো প্রভাব হবে না এতে। আসিফ নজরুল সাহেব তিনি এর আগেও এই প্রচেষ্টা করেছিলেন, বা রেড কর্নার নোটিশের প্রসঙ্গ শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা, এই প্রেশারগুলো আগেও বাংলাদেশের তরফ থেকে দেওয়া হয়েছিল। রেড কর্নার নোটিশের অর্থ কিছুই নয়, ইন্টারপোলের সদস্য যে দেশগুলো রয়েছে ইন্টারপোলের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয় যে কোনো ব্যক্তি একটা কোনো দেশে তিনি কনভিক্টেড আছেন বা তাকে খোঁজা হচ্ছে, তিনি অ্যাবসকন্ডিং যদি থাকেন, তাহলে অনুরোধ করা হচ্ছে যে তাকে লোকেট করা হোক এবং তাকে গ্রেপ্তার করা হোক। তাহলে এটা একটা অনুরোধ মাত্র, কোন রকম বাধ্যবাধকতা কিন্তু এখানে নেই। 2 নম্বর কথা হচ্ছে যে নজরুল সাহেব যেটা বারবার করে বলছেন যে প্রত্যর্পণের যে চুক্তি আছে সেটা লঙ্ঘন হবে। উনিও খুব ভালো মতোই জানেন যে প্রত্যর্পণের চুক্তির মধ্যে এরকম একটা প্রভিশন রয়েছে যে যাকে প্রত্যর্পণ করা হবে যদি কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে বা অন্য কোনো রিলিজিয়াস বা এরকম কোনো পারসিকিউশনের যদি তার ভয় থাকে, এবং তার যদি ভয় থাকে যে নিজের দেশে ফিরে তিনি আনফেয়ার ট্রায়াল পাবেন, তাহলে কিন্তু ওই প্রত্যর্পণ চুক্তি সেক্ষেত্রে কার্যকর হয় না। এখন বাংলাদেশের যে বিশেষ আদালত রয়েছে আইসিটি, সেই আইসিটি আদালতে যেখানে তার বিচার হবে শেখ হাসিনার বলা হচ্ছে, তার যিনি মুখ্য প্রসিকিউটর তিনি অলরেডি বলে দিয়েছেন, মানে দেখুন একজনের বিরুদ্ধে একটা বলা হচ্ছে তাকে গ্রেপ্তার করা হোক বা তাকে এনে আদালতে উপস্থিত করা হোক, কিন্তু প্রসিকিউটর আগেই বলে দিয়েছেন যে ইনি হচ্ছেন গণহত্যাকারী, এই জুলাই আগস্টে ইনি বহু মানুষকে হত্যা করেছেন। তাহলে অলরেডি ভার্ডিক্ট শোনানো হয়ে গেছে, তাহলে কিরকম বিচার তিনি পাবেন খুব স্পষ্ট। আর সবার শেষে যেটা কথা সেটা হচ্ছে যে আসিফ নজরুল সাহেব দেখবেন খুব সচেতন ভাবে বলছেন যে আমরা বিশ্ব কমিউনিটির কাছে যাব, বিশ্ব সমাজের কাছে যাব, অর্থাৎ স্পেসিফিক কিছু তিনি বলছেন না। কেন বলছেন না? কারণ ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোর্ট রয়েছে, আইসিসি যে রয়েছে, সেটার জন্য ভারত সেটার সদস্যই নয়। একদম, রোম চুক্তি বা রোম স্ট্যাটিউটের ভারত সদস্য নয়, অতএব ওইখানে গিয়ে বাংলাদেশের কোনো লাভ হবে না, ওটা উনিও খুব ভালো মতো জানেন। একদমই। ধন্যবাদ মৈনাক বাবু নিউজ 18 বাংলায় আপনার প্রতিক্রিয়ার জন্য। অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই। এবার পটুয়াখালীতে সেখানে হিন্দু মহিলা পুলিশ কর্মীকে খুনের অভিযোগ, কুড়িগ্রামে মন্দিরে জমি দখলের চেষ্টা। আর অন্যদিকে বিএনপি নেতার গলায় ভারত বিদ্বেষের বিষ, যুদ্ধ জিগির তোলার চেষ্টায় ইউনূস সরকার।
অশান্ত বাংলাদেশে আবার টার্গেট সংখ্যালঘু। এবার হিন্দু পুলিশ কর্মীকে খুনের অভিযোগ। মৃত মহিলা পুলিশ কনস্টেবল তৃষা বিশ্বাস মাদারীপুরের বাসিন্দা। পটুয়াখালী পুলিশ ব্যারাকে এই 22 বছরের তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার। অবসাদের জেরে তরুণী আত্মহত্যা করেন বলে দাবি বাংলাদেশ পুলিশের, কিন্তু খুনের অভিযোগে সরব পরিবার। পটুয়াখালীতে হিন্দু পুলিশ কর্মী খুন, আর রংপুরের কুড়ি গ্রামে মন্দিরের জমি দখলের চেষ্টা। মন্দিরের চারদিকে বেড়া দিয়েছে কট্টরপন্থীরা, ফলে মন্দিরে ঢোকার রাস্তা বন্ধ। বিপাকে পড়েছেন সেখানকার সংখ্যালঘু হিন্দুরা। দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা বসে নেই, তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সুতরাং এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। একদিকে বিএনপি নেতার ভারত বিদ্বেষ, আরেকদিকে চীন সফরে বাংলাদেশের বিশেষ উপদেষ্টা। তারা এখন চীনের কাছে নতজানু। বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওইখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম, তুলনামূলক সস্তা দামে পাওয়া যায়, সুতরাং ওখান থেকে আসাটা অব্যাহত আছে, যে আমরা ওয়েলকাম করছি। পাশাপাশি মিয়ানমার কিন্তু তার চাল বিক্রির ব্যাপারে আরও চাল বিক্রি করতে চাচ্ছে তারা আমাদের কাছে। প্রায় 8 লক্ষ মেট্রিক টন চাল আসবে, মূলত ভারত, তারপরে আপনার মিয়ানমার, তারপরে ভিয়েতনামের সাথে আলাপ আলোচনা চলছে, তারপরে আপনার পাকিস্তানের সাথে অলরেডি চুক্তি প্রায় ফাইনাল পর্যায়ে আছে। মুখে নরম আর মনে গরম। ভারতের বিরুদ্ধে যুদ্ধজিগির জারি বাংলাদেশে। সীমান্তে উস্কানির পর এবার রণসজ্জার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বিএসএফকে টক্কর দিতে চাইছে বিজিবি। তাদের অস্ত্র কিনতে টাকা মঞ্জুর করেছে ইউনূস সরকার। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই, বা কেন টিয়ার শেল মারে নাই, বা এইগুলি তো বিজিবির কাছে নাই। যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। নিউজ 18 বাংলা। একদিকে যখন বাংলাদেশে অস্থির এক পরিস্থিতি, তখন অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। কখনো আমরা দেখছি মালদার সুখদেবপুর, কখনো চাপাই, কখনো নবাবগঞ্জ, আর এবার কোচবিহার সীমান্তে নজর রাখবো। সেখানে তো একেবারে আক্রান্ত হয়েছেন বিএসএফ এর এক জওয়ান, পাথরের ঘায়ে জখম হয়েছেন এক জওয়ান। কোচবিহার সীমান্তে আক্রান্ত বিএসএফ, গীতালদহ সীমান্তে আক্রান্ত হয়েছেন বিএসএফ এর জওয়ান। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, ঠিক কি ঘটেছিল? অনুপ্রবেশকারীদেরকে বাধা দিতে গিয়ে কেন আক্রান্ত হতে হলো বিএসএফ কে? শুভঙ্কর, তোমার আওয়াজ স্পষ্ট নয়, যদি একটু স্থান বদলে যদি কথা বলা সম্ভব হয়। তার আগে আমাদের দর্শকদেরকে আরো একবার জানাবো, ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার মধ্যেই আবার আক্রান্ত বিএসএফ পাচারকারীদের হাতে। গতকাল গভীর রাতের ঘটনা, যখন কোচবিহার সীমান্তে আক্রান্ত হয় বিএসএফ, গীতালদহ সীমান্তে আক্রান্ত বিএসএফ। অনুপ্রবেশকারীদেরকে বাধা দিতে গিয়ে আক্রান্ত বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে পাথর পাচারকারীদের পাল্টা অনুপ্রবেশকারীদের গুলি বিএসএফ এর, পাথরের ঘায়ে জখম হয় এক জওয়ান। আরো একবার আমরা যোগাযোগ করার চেষ্টা করব শুভঙ্করের সাথে। শুভঙ্কর, যে প্রশ্নটা তোমাকে করছিলাম, যে বারবার আমরা দেখছি সীমান্ত বারবার উত্তেজিত হচ্ছে, উত্তপ্ত হচ্ছে, সেক্ষেত্রে আজ একেবারে কি এমন ঘটলো যে বিএসএফ জওয়ানকে আক্রান্ত হতে হলো? না শুভঙ্কর, তোমার আওয়াজ স্পষ্ট নয়, আমরা নজর রাখবো পরের খবরের দিকে। ইউনূস সরকারকে তোপ বিএনপির, বাংলাদেশের দ্রুত ভোটের দাবিতে সরব বিএনপি। নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের থেকে ভালো, তোপ বিএনপি মহাসচিবের। এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতির বিষয় তারা অতটা জানেও না। যে আমরা বিশ্বাস করি যে কোনো নির্বাচিত সরকার কিন্তু এক অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি, এখন আমার সেই জায়গাটা নেই। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে, এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স
সেই কনফিডেন্স তো নাই। এই জন্যই আর পিপুলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনার একটা নির্বাচিত সরকারি সবচেয়ে ভালো বুঝবে বলে আমরা বিশ্বাস করি।